আমরা কথা বলবো স্যার, একজন পেশেন্ট কখন একজন ডক্টরের শরণাপন্ন হবে চুলের সমস্যা নিয়ে স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিনিয়ত আমরা পেশেন্ট দেখতে গেলে যে কমপ্লেনগুলো পাই, পেশেন্ট এসে প্রথম বলে যে আমার চুল অস্বাভাবিকভাবে পড়ছে। এই অস্বাভাবিকতা এমন যে আমরা জানি দৈনিক 100 থেকে 150 চুল পড়তে পারে সুস্থ মানুষের। সমস্যাটা তৈরি হয় তখনই যখন দেখা যায় যে চুল ঝরছে ঠিকই, কিন্তু নতুন করে গ্রোথটা হচ্ছে না। যার কারণে আমি প্রত্যেক পেশেন্টকে বলি, আপনি যখন গোসল করবেন, শাওয়ার নেবেন, তখন যদি স্ক্যাল্প দেখা যায় যে চুলের ভিতর দিয়ে উকিঝুঁকি দিচ্ছে সাদা অংশ, তখন দেরি না করে সাথে সাথে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এছাড়া আরও কিছু কারণ শুরুতে হয়, যেমন অতিরিক্ত খুশকি। কেউ কমপ্লেন করে যে স্ক্যাল্পটা খুব দ্রুত ওয়েলি হয়ে যায়, সকালে শ্যাম্পু করছি, অনেকে বলে আমি 2 বেলা শ্যাম্পু করি, তারপরেও দেখা যায় যে মাথার তৈলাক্ত ভাব কমছে না, কারো কারো মাথায় ফুসকির মতো দেখা যায়। এই সবগুলাই আসলে একটা অ্যালার্মিং সাইন, তখনই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ স্যার অতি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। স্যার, আমরা অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন পেশেন্ট এসে থাকে যারা বিভিন্ন ধরনের চুলের যত্নের জন্য বিভিন্ন মেজারমেন্ট নিয়ে থাকে, বা অনেক সময় অনেক পেশেন্ট অতি যত্ন করে ফেলে চুলের। আসলে নর্মালি তারা চুলের যত্ন করতে যে অতি যত্ন তারা করে ফেলে, তো সেক্ষেত্রে স্যার এই অতি যত্নগুলো কি হয়, বা এই ধরনের অতি যত্নের কারণে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে চুলের ক্ষেত্রে স্যার? আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। একটি অতি সুন্দর এবং জরুরি প্রশ্ন। আসলে বেশিরভাগ মানুষ চুল পড়ার অনেক কারণ থাকা সত্ত্বেও আমরা বলি যে লাইফস্টাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিপরীত কাজ করে থাকেন। যেমন যার প্রয়োজনে একদিন পর পর শ্যাম্পু করা বা প্রতিদিন শ্যাম্পু করা, উনি দেখা যাচ্ছে যে নিজে নিজে চিন্তা করে শ্যাম্পু করলে চুল বেশি পড়বে, আমি শ্যাম্পুই করব না। এটা একটা অতি যত্নের পর্যায়ে পড়ে। আবার চুলকে স্ট্রেট করা, বিশেষত তরুণ তরুণী যারা আছে, রিবন্ডিং করা, যে চুলটা এমনিই তার সুন্দর আছে স্বাভাবিক ন্যাচারাল যে চুলটা, সেটাকে আরও সুন্দর করতে যে কালার করা, বিভিন্ন রঙের কেমিক্যাল ইউজ করা, বা হোয়াইট হেয়ার গ্রে হেয়ারের জন্য কালার করা, এই সবগুলাই অতিমাত্রায় যত্নের পিছনে পড়ে। কেউ কেউ আবার নিজের থেকে হেয়ার স্ট্রেট করছে প্রতিনিয়ত। কিছু তরুণ তরুণী আমি জানি যে আমার খুব কাছের রোগী বা রোগিনী, তারা যেমন প্রতিবার বাসা থেকে বের হওয়ার আগে স্ট্রেটনার ইউজ করে। এই সব কিছুই আসলে চুলের অতি যত্ন বা চুলের প্রতি অবিচার। পাশাপাশি আছে কেউ কেউ চুলকে স্ট্রেট রাখার জন্য হেয়ার জেল, হেয়ার ক্রিম এগুলো ব্যবহার করে। এই সবগুলাই আসলে চুলের অতি যত্ন, অতি যত্ন বা অবিচার বলতে পারেন। ধন্যবাদ স্যার। কারণ অনেকেই আসলে এই ধরনের মেজারমেন্টগুলো নিয়ে থাকে, কারণ বিশেষ করে সেলিব্রিটিরা তো স্যার সবসময় হেয়ার স্ট্রেট বা এই ধরনের জেলগুলো ইউজ করে থাকে। দর্শক, আমরা স্যারের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম যে চুলের অতি যত্ন আসলে চুলের জন্য অনেক ক্ষতিকর, এবং আমরা এই অতি যত্ন থেকে নিজেকে বিরত রাখবো। স্যারের কাছ থেকে আমরা আরেকটি তথ্য আশা করব। স্যার, চুলের যত্নে আসলে কি কোনো ধরনের ভিটামিনের প্রয়োজনীয়তা আছে, বা ভিটামিনের প্রয়োজনীয়তা থাকলে কি ধরনের ভিটামিনের আসলে চুলের যত্নের ক্ষেত্রে প্রয়োজন বেশি পড়ে বলে মনে করছেন? এক্স্যাক্টলি, চুলের যত্নে তো অবশ্যই ভিটামিন দরকার। চুল, ত্বক, লোম সব কিছুর জন্য ভিটামিনের দরকার আছে। এই ক্ষেত্রে ভিটামিন ডি আমরা বাংলাদেশি মানুষ যারা আছি, বিশেষ করে করোনা পরিস্থিতিতে আমরা শুনি শুধু স্টে হোম স্টে সেফ। স্টে হোম স্টে সেফ করতে যে অনেকে দেখা যায় বাড়ির ড্রয়িং রুম থেকেও বের হন না, বারান্দায় গেলে রোদ পাচ্ছেন, সেটা পাচ্ছেন না, যার কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, যেটা চুলের গ্রোথ, চুলের সৌন্দর্যের জন্য জরুরি। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আপনি জানেন বিভিন্ন খাবারে আমরা এটা পেয়ে থাকি, কিন্তু বর্তমান যে কালচার, বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে ফাস্টফুড কালচারটা, এটার কারণে অনেক ক্ষেত্রেই আমরা ভিটামিন বি থেকে বঞ্চিত হচ্ছি। আর এই ভিটামিন বিরই একটি গুরুত্বপূর্ণ অংশ ভিটামিন বি7, বা আজকাল যেটাকে বলা হচ্ছে ভিটামিন এইচ, যেটা আমরা বলবো রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের বায়োটিন, ডি বায়োটিন, যেটা সেটা অতি গুরুত্বপূর্ণ। কারণ এই ভিটামিন বা এই বায়োটিন যেটা, সেটা শরীরে কখনো রিজার্ভ করা যায় না, সঞ্চিত থাকে না, যার কারণে চুলের যত্নে বা চুলের বাড়ার ক্ষেত্রে, চুল মোটা হওয়ার পিছনে যেটার অবদান আছে, সেটা আমাদেরকে ইনটেক করতে হবে। এটার ডেফিসিয়েন্সিতেই আমি বেশিরভাগ পাই যে চুল ঝরে যাচ্ছে,
ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আগে কালো ছিল এখন কেমন মেরমেরে হয়ে যাচ্ছে, এই কমপ্লেনগুলো পাই। ধন্যবাদ স্যার। স্যারের তথ্য থেকে আমরা খুব অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। দর্শক, স্যার যে আলোচনা করতেছিলেন যে ডিবায়োটিন, আসলে ডিবায়োটিন একজন চুলের যত্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং স্যার বলেছেন যে বায়োটিনের আরেকটা ফর্ম হচ্ছে ডিবায়োটিন, এটাই আসলে চুলের জন্য খুবই ইফেক্টিভ এবং বি কমপ্লেক্সের আসলে এইচ ভিটামিন স্যার আপনি বলেছেন, যেটাকে হয়তো বা বিউটি ভিটামিন হিসাবে স্যার আখ্যায়িত করা হয়। ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। স্যার, ইদানিংকালে এই সবচেয়ে বেশি প্রকোপ হচ্ছে কোভিড-19 এই প্যান্ডেমিক চলছে, এবং সাথে ডেঙ্গুরও প্রকোপ চলছে স্যার। এই ডেঙ্গু এবং কোভিড-19 কারণে মানুষ অনেক কমপ্লেন করছে, বা আপনাদের কাছেই স্যার আসতেছেন যে চুল পড়া বৃদ্ধি পেয়েছে। স্যার, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে চুল পড়া বৃদ্ধি পাওয়ার কারণটা কি, এবং কি তার মেজারমেন্ট হওয়া উচিত বলে মনে করছেন স্যার? আসলে যে কোনো বড় ধরনের অসুখ, যেমন টাইফয়েড বলেন, ডেঙ্গু ফিভার বলেন, চিকনগুনিয়া বলেন, এগুলোর পর চুল পড়ে। এটার কারণটা হচ্ছে চুল 3টা স্টেজে থাকে, তো গ্রোয়িং স্টেজ থেকে খুব দ্রুত শেডিং ফেজে নিয়ে যায়। এটার কারণ হচ্ছে ইমিউন সিস্টেমে একটা ব্যাপক ওলট পালট হয়। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমি কোভিডকে টেনে আনবো। কোভিড-19 ইনফেকশনের কারণে দেখা যায় আল্লাহ তাআলার দেয়া ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ হয়, এটাকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, যার কারণে বডিতে সাইটোকাইন স্টর্মিং হয়। এসব কারণে ইমিউন সিস্টেম অনেক ক্ষতিগ্রস্ত হয়। ফলশ্রুতিতে দেখা যায় যে ঠিক কোভিডের সময় চুলটা পড়ে না, কোভিড শেষ হওয়ারও সপ্তাহ 10 দিন পর থেকে হিউজ পরিমাণে চুল পড়া শুরু করে। এটা মেইন কারণ হচ্ছে একটা স্টেজ থেকে শেডিং স্টেজে দ্রুত চলে যাওয়া। এটাকে অনেকটা টেলোজেন ইফ্লাভিয়াম বলতে পারি আমরা। যেমন বাচ্চা পেটে আসার পর মায়েদের চুল আস্তে আস্তে ভালো হতে থাকে, যার আগে চুল পড়তো এটা কমে যায়। বাচ্চা ডেলিভারির 4 থেকে 5 মাস পর থেকে হিউজ পরিমাণে শেডিং ফেজের চুল চলে আসে, এবং ওইটাকে আমরা টেলোজেন ইফ্লাভিয়াম বলি। তো এইসব পরিস্থিতিতে আমরা সর্বপ্রথম চিকিৎসা হিসাবে বলবো পেশেন্টকে রিঅ্যাসিওর করা, পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স এবং জরুরি যেটা ডিবায়োটিন দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই চমৎকার রেজাল্ট হয়েছে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আমরা দর্শক, আমাদের এই ডেঙ্গু এবং প্যান্ডেমিকের সময় স্যার কিভাবে চুলের যত্ন নিতে হবে আমাদেরকে স্যার আজকে একটা গাইডলাইন এখানে দিয়েছেন যে কিভাবে এই সময় আমাদের চুলের যত্ন নেওয়া উচিত। স্যার, আসলে বাংলাদেশে আপনি বললেন যে ডিবায়োটিন, বায়োটিন বা B7 বলেছেন, যে বাংলাদেশে এরকম অনুমোদিত কোনো ডিবায়োটিন কি স্যার অ্যাভেলেবেল বা আছে কিনা স্যার? আমি সবসময় সার্চ করি আসলে। আমি মূলত চুলের প্র্যাকটিস শুরু করি 2008 সালে। আমরা কয়েকটা ট্রেনিং করি দেশের বাইরে, বিশেষত ইন্ডিয়ার আহমেদাবাদে। করার পর আমার মনে হলো যে আসলে আমরা যারা ডার্মাটোলজিস্ট চুলের ট্রিটমেন্ট সম্পর্কে তেমন কিছুই জানি না। তো তখন আগ্রহ বাড়ে, তখন থেকেই আমি বায়োটিনটা ঘন ঘন দেখতে থাকি যে বায়োটিন জরুরি। এবং আমরা খুব অসহায় ছিলাম 2008, 9, 10, খুব অসহায় ছিলাম যে একটা মনের মতো বায়োটিন আমরা পাচ্ছি না। যা পাওয়া যাচ্ছে কিছু হলো গোয়া ঔষধ, প্যাকেজিং করা মিডফোর্টে, চাইনিজ র ম্যাটেরিয়ালসের এক্স্যাক্টলি। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল যখন নিয়ে আসলো, আমি স্ট্রেংথ দেখে বললাম, স্ট্রেংথ দেখে যদিও বিচার করা ঠিক না, একটা কথার কথা আমি বললাম, যদি বলতে আসলেন যে 1000 মাইক্রোগ্রামে কি হবে, 5000, 10,000 ইউজ করা হচ্ছে। তখন উনি বললো যে স্যার আপনি ইউজ করেন, কাজ না করলে আমি আসবো না, আপনি লিখবেন না। ওই কথাটা আমার খুব ভালো লাগলো। এরপর আস্তে আস্তে লেখা শুরু করলাম। সবচেয়ে বড় কথা হলো রেডিয়েন্টের মতো একটা কোম্পানি যখন মার্কেটিং করে, সেটা একদম সারা দেশে পাওয়া যায়। আমার কিছু পেশেন্ট আসে, ধরেন রংপুরের একদম অজপাড়া গা থেকে, ময়মনসিংহের একদম হাওড়া এলাকা থেকে, তো তারা পর্যন্ত এটা পায়। সেই সুবাদে আমি লেখা শুরু করলাম যে অন্য কিছু তো পাবে না, সবাই তো আর টাকা পয়সা নিয়ে আসে না, অনেকে চায় যে প্রেসক্রিপশনটা করি পরে একসময় ওষুধ নিব। সেই সুবাদে ডিবায়োটিন, ফ্লোরিজ লেখা শুরু করলাম। আল্লাহর রহমত যে 3, 4, 5 মাস পরে যখন আমি ফিডব্যাকগুলো পেলাম, আমি তখন কনফিডেন্ট হয়ে গেলাম যে ওই ভদ্রলোকও আমাকে ভুল বলেননি, আমিও ভুল পথে আগাচ্ছি না। আর আমাদের দেশে একটা প্রোডাক্ট যেহেতু, মনের মধ্যে একটা গর্ব অনুভব হলো যে এটাই আমি কন্টিনিউ করব। সবচেয়ে বড় কথা পেশেন্টের বেনিফিট, আমরা যেটা আপনিও জানেন ডক্টর, খেয়াল করি সবার আগে, সেই দিক দিয়ে চিন্তা করে পেশেন্ট বেনিফিট আগে বায়োটিন আমি চোখ বন্ধ করে প্রেসক্রাইব করলাম। ধন্যবাদ স্যার। আসলে আমাদের আসলে ডক্টরদের আপনার পক্ষ থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পেশেন্টের বেনিফিট। তো
তো আমরা আসলে ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্স যেহেতু স্যার আপনি ডিবায়োটিনের কথা রিকমেন্ড করছেন, ধন্যবাদ স্যার। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ডক্টরিয়ামের পরিবার থেকে আপনাকে স্যার কৃতজ্ঞতা জানাই। আপনি স্যার আমাদেরকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আমরা স্যারের কাছ থেকে চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা চুলের যত্নে ডিবায়োটিন হিসেবে আমরা পেলাম। আজকের এই আলোচনা থেকে আশা করছি আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং আশা করছি আপনারা এই ডক্টরিয়াম চ্যানেলের সাথে থেকে এরকম স্যারদের মতো এরকম স্পেশালিস্ট ডক্টরদের বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস পাবেন বলে আশা করছি। বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।